ন্যাটোর বিরুদ্ধে ছায়াযুদ্ধ রাশিয়ার। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। রাশিয়া 6 মাসের বেশি সময় ধরে ন্যাটোর সদস্য দেশগুলোতে সাহসীমূলক বিভিন্ন নাশকতামূলক অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ যুক্ত বিভিন্ন গুদাম, এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। নাম প্রকাশ করার না শর্তে ন্যাটোর এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইউরোপের একাধিক নিরাপত্তা কর্মকর্তা রুশ গোয়েন্দা কর্মকর্তাদের এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তারা বলেছেন, রুশ গোয়েন্দারা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে এড়াতে স্থানীয় লোকজনকে নিয়ে ঝুঁকিপূর্ণ নানা কাজ করাচ্ছেন। তবে এই ধরনের অপরাধমূলক কাজের জন্য সহজেই রাশিয়া নিজের দায় এড়াতে সক্ষম হচ্ছে। ন্যাটোর কর্মকর্তা বলেন, 6 মাসের বেশি সময় ধরে তারা রাশিয়ার পক্ষ থেকে এক ধরনের হাইব্রিড যুদ্ধের প্রস্তুতি লক্ষ্য করছেন। এর মধ্যে ইউক্রেনের জন্য যুদ্ধাস্ত্র সরবরাহ ব্যবস্থায় নাশকতার বিষয়টিও যুক্ত রয়েছে। অস্ত্র উৎপাদনের উৎস ও সংরক্ষণ, এইসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অস্ত্র পৌঁছানোর সব স্তরে হামলা চালানো হচ্ছে। ন্যাটোর জ্যেষ্ঠ এই কর্মকর্তা আরও বলেন, রাশিয়া ন্যাটোর মিত্রদের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে অভিযোগ করা হয়েছে। তবে রাশিয়ার এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, হাইব্রিড যুদ্ধ কৌশলের বিষয়টি নিয়ে ওয়াশিংটনের ডিসিতে অনুষ্ঠিত ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা ন্যাটোর বিরুদ্ধে একে ক্রেমলিনের ছায়াযুদ্ধ হিসাবে বর্ণনা করেছেন, কিন্তু বিষয়টি নিয়ে ন্যাটোর সদস্যরা কতটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে তা এখন স্পষ্ট নয়, কারণ ইউরোপের দেশগুলো মস্কোকে এই ধরনের যুদ্ধ নিয়ে অপপ্রচার চালানোর সুযোগ দিতে চায় না। এছাড়া ইউরোপ জুড়ে নিরাপত্তা লঙ্ঘন হয়েছে এরকম কোনো সতর্ক বার্তাও তারা জনসমক্ষে এখন আনতে চাইছেন না। ইউক্রেনে 2022 সালের যুদ্ধ শুরু করার পর থেকে ক্রেমলিন কিভাবে তার গোয়েন্দা কার্যক্রমের বিস্তৃতি ঘটিয়েছে তার প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক কয়েকজন গ্রেপ্তারের ঘটনায়। গত বছর ইউক্রেনের 14 এবং বেলারুশের 2 জন নাগরিক পোল্যান্ডে গ্রেপ্তার হয়। তাদের বিরুদ্ধে রাশিয়ার হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়। তাদের মধ্যে একজনের নাম ম্যাক্সিম এল। তিনি ইউক্রেনের নাগরিক, তার বয়স 24। তার বিরুদ্ধে রাশিয়ার আন্দ্রেজ নামে এক ব্যক্তির আদেশে গোয়েন্দা কার্যক্রম চালানোর অভিযোগ আনা হয়। আদালতে দোষী সাব্যস্ত হয়ে তার 6 বছরের কারাদণ্ড হয়েছে। ম্যাক্সিম গ্রেপ্তার হওয়ার আগে আন্দ্রেজের নানা কাজ করেছিলেন। 2023 সালের ফেব্রুয়ারি মাসে বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হয়। আন্দ্রেজকে কখনো সরাসরি দেখেননি ম্যাক্সিম, তবুও অর্থের বিনিময়ে তার কাজ করে দিয়েছেন তিনি। আন্দ্রেজের প্রথম কাজের জন্য ডিজিটাল মুদ্রায় মাত্র 820 টাকা অর্থাৎ $60 পারিশ্রমিক পেয়েছিলেন ম্যাক্সিম। তার প্রথম কাজ ছিল পোল্যান্ডে যুদ্ধবিরতি গ্রাফিতিতে রং ছড়িয়ে দেওয়া। অবশ্য পরবর্তীকালে তাকে অন্য কাজে লাগানো হয়। লাভলিন কারাগারে সিএনএনকে এক সাক্ষাৎকারে দেন ম্যাক্সিম। তিনি বলেন, বেকারত্ব ও দারিদ্র্য থেকে বাঁচার জন্য হতাশা নিয়ে তিনি ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে আসেন। এখানে অর্থ উপার্জন করা সহজ ছিল, কিন্তু আন্দ্রেজের দেওয়া কাজ সম্পর্কে বলেন, ওই সময় আমার অর্থের প্রয়োজন অনেক বেশি হয়ে পড়েছিল। ম্যাক্সিম আরও বলেন, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইউক্রেনের পক্ষে লড়াই করার বাধ্যবাধকতা অনুভব করিনি। কারণ হিসেবে তিনি বলেন, ইউক্রেন আমার জন্য কখনো কিছু করেনি। আমার মনে হয় না শুধু একটি দেশে জন্ম নিলেই এর জন্য আমাকে যুদ্ধে যেতে হবে। আমাকে ভুল বুঝবেন না, আমি রুশপন্থী নই, আমি ইউক্রেনপন্থীও নই, আমি কোনো পন্থী নই। প্রথম কাজের পর আন্দ্রেজ তাকে বিভিন্ন স্থানের তথ্য চাইতে থাকেন। এছাড়া ওইসব স্থানে নজরদারি ক্যামেরা বসাতে বলেন। এর মধ্যে ছিল সীমান্ত শহর মেদিকা ও রেড লাইনের কাছে ক্যামেরা বসানোর কাজ। ওই সীমান্ত দিয়ে ইউক্রেন সামরিক ও মানবিক সহায়তা যায়। ম্যাক্সিম বলেন, তার কাছে এ কাজে কোনো ক্ষতি হতে পারে তা মনে হয়নি, তার কাছে এটা একটা গুরুত্বহীন কাজই মনে হয়। এরপর ম্যাক্সিমকে পোল্যান্ডের বিয়ালা পোদালস্কায় ইউক্রেনের একটি পরিবহন কোম্পানির বেড়ায় আগুন লাগিয়ে দিতে বলেন আন্দ্রেজ। ম্যাক্সিম বলেন, তিনি এই ঘটনা ঘটাননি, তবে বেড়ার ভুয়া ছবি তুলে পাঠান। ম্যাক্সিম পরে ধীরে ধীরে বুঝতে পারেন আন্দ্রেজ মূলত রুশ গোয়েন্দা কর্মকর্তা, কারণ এরপর আন্দ্রেজ তাকে পোল্যান্ড প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনাদের একটি ঘাঁটির বাইরে ক্যামেরা বসাতে বলেন। ম্যাক্সিম বলেন, তখন আমি বুঝতে পারি এটা গুরুতর। আমি তখন অস্বস্তিতে পড়ি। তখন আমি কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু এই সুযোগ আমি আর পাইনি। আমি এর পরের দিনই গ্রেপ্তার হই।